আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা সাউথ ইন্ডিয়ার একটা ঘটনা। তামিলনাড়ুর কাঞ্চিপুরম ডিস্ট্রিক্টের কুন্দ্রাথুর তালুকা। সেখানে ২০১০ সাল থেকে এই ঘটনাটা শুরু হয়েছিল। ২০১০ সালে অভিরামী নামের একটা মেয়ে, বয়স ১৭ বছর, আর বিজয় কুমার, বয়স ২০ বছর। দুজনের একটা রেস্টুরেন্টে দেখা হয়েছিল। বিজয় কুমার তখন একটা প্রাইভেট ব্যাংকে কাজ করত, আর অভিরামী আর্টস নিয়ে পড়াশোনা করছিল। দুজনের দেখা হয়, দুজনের প্রেম হয়, দুজনে বাড়িতে বলে আমরা বিয়ে করবই। কিন্তু তাদের ধর্মটা আলাদা ছিল। তো বাড়িতে কিছুতেই কেউ রাজি হচ্ছে না বিয়ে করতে। অভিরামীর বাবা কিন্তু অভিরামীর কথা রাজি হয়ে যায়, মেয়ের বিয়ে দিয়ে দেয়। অভিরামীর যেখানে বাপের বাড়ি, তার থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অভিরামী ঘর ভাড়া নিয়ে সেই ভাড়া ঘরের সেকেন্ড ফ্লোরে থাকতে শুরু করে। নিচের তলায় থাকতো তার যে বাড়ির মালিক তারা। এসে যায় ২০১৮ সাল। এখন অভিরামীর বয়স ২৫ বছর, আর তার হাজবেন্ডের বয়স ২৮ বছর। এখন তাদের ৬ বছরের ছেলে আর ৪ বছরের মেয়েও রয়েছে। ছেলের নাম অজয় কুমার আর মেয়ের নাম কার্তিকা। ৮ বছরের বিবাহিত জীবন তাদের। এখনো কিন্তু অভিরামীর যে শ্বশুর বাড়ি, তার সাথে তাদের কোনো কানেকশন নেই। তাদের বিয়ে হওয়ার পর থেকেই তারা বিজয় কুমারকে একদম আর বাড়িতে কোনোদিন আসতেই দেয়নি। এখন কিন্তু বিজয় কুমার অনেক উন্নতি করেছে। সে একটা প্রাইভেট ব্যাংকের ভালো পোস্টে কাজ করে, কিন্তু খুব ব্যস্ত জীবন তার। সকালবেলায় সে প্রত্যেক দিন বাড়ির সব কাজ সেরে দিয়ে ছেলেকে নিয়ে স্কুলে দিয়ে সেখান থেকে চলে যায় নিজের অফিসে। আর বউ বউ বাড়ি সামলায়, একটা মেয়ে রয়েছে ৪ বছরের, তাকে সামলায়। আর সেই সময় আমাদের দেশে টিকটকের খুব প্রচলন ছিল। টিকটকে ভিডিও তৈরি করে আর আপলোড করে, এটা তার একটা নেশার মতো। সে ঘরের কাজ করার পরে প্রত্যেক দিন টিকটকে ভিডিও আপলোড করতে শুরু। ৩১ আগস্ট ২০১৮, প্রত্যেকদিন তারা ঘুম থেকে পুরো ফ্যামিলি একদম আর্লি মর্নিং উঠে যায়। কিন্তু সেদিন কি জানি কি এমন হয়েছিল, কেউ ঘুম থেকেই উঠতে পারেনি। যখন ওঠে সবার মাথা ভারী ভারী, মনে হচ্ছে ঘুম যেন ঠিক মতো হয়নি। কিন্তু সেদিন বিজয় কুমারের অফিসে অনেক চাপ ছিল, খুব কাজ ছিল, সেই জন্য সে তাড়াতাড়ি রেডি হয়ে যায় শরীর খারাপ হওয়া সত্ত্বেও। স্ত্রীকে বলে আমি অফিস যাচ্ছি বলে সে বেরিয়ে চলে যায়। কিন্তু তার মেয়ে তখনো ঘুমাচ্ছিল, ছেলে উঠে পড়েছিল। যখন বিকেল হয়ে যাচ্ছে তখন তার মনে হয় যে আজকে অফিসে খুব চাপ, আজকে সে হয়তো রাত্রি পর্যন্ত বাড়ি ফিরতে পারবে না। তো সে বারবার ফোন করে নিজের স্ত্রীকে জানাতে চাইছিল যে আজকে আমি অফিস থেকে বাড়ি ফিরতে পারবো না, তোমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। সমানে ফোনটা রিং হচ্ছিল কিন্তু রিসিভ হচ্ছিল না। অনেক রাত হয়ে যায় অফিসের কাজ করতে করতে। সবাই অফিসের স্টাফরা সেদিন অফিসেই আছে। রাত 11:30 বেজে যায়। সে কিন্তু বারবার ফোন করার চেষ্টা করছিল, এবার বলছিল অভিরামীর ফোনের সুইচ অফ। সে কিন্তু চিন্তা করছিল প্রাইভেট জব, ইচ্ছা হলেই উঠে চলে আসা যায় না। সে কাজ করছিল আর সে ভাবছিল হয়তো তার স্ত্রী ঘুমিয়ে পড়েছে, মোবাইলে হয়তো চার্জ দিতে মনে নেই। অনেক কথা, সে পসিবিলিটি কি কি হতে পারে সেগুলো ভাবছিল। আর কোনো রকমে কাজের মধ্যে মন লাগানোর চেষ্টা করছিল। কাজ শেষ হয়ে যায় নেক্সট ডে, ১ সেপ্টেম্বর ২০১৮। সে বাড়ি চলে আসে। বাড়ি এসে দেখে তার বাড়িতে তালা বন্ধ। এবার কিন্তু সত্যিই তার অদ্ভুত লাগে। সে আশেপাশের সবাইকে জিজ্ঞেস করে যে আমার স্ত্রীকে কি আপনারা দেখেছেন? সবাই বলে না, আমরা তাকে দেখিনি। তারপরে সে দেখে তার স্ত্রীর যে স্কুটি আছে, যে স্কুটিতে করে সে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায়, সেই স্কুটিটাও নেই। আশেপাশের প্রতিবেশী, অভিরামীর বাপের বাড়ির লোকজন, অভিরামীর ভাই ছিল, সবাই চলে আসে। সবাই মিলে বাড়ির তালা ভাঙা হয়। তালা ভাঙার পরে সে ছুটে যায় রুমের মধ্যে, গিয়ে দেখে তার বাচ্চা দুটো ঘুমোচ্ছে। বাচ্চা দুটো যদি ঘুমোচ্ছে তাহলে বাচ্চাদের মা কোথায়? ঘরে কোথাও বাচ্চা দুটোর মা নেই। সে বাচ্চাদেরকে নাড়াচাড়া করে তোলার চেষ্টা করে, তখন দেখে
বাচ্চাদের দেহে কিন্তু প্রাণ নেই। দুটো বাচ্চা একসাথে মৃত অবস্থায় খাটে পড়ে রয়েছে। বিজয় বুঝতে পারছিল না যে কি হলো, কেন হলো, কি হচ্ছে। সে চিৎকার করে কাঁদতে শুরু করে। বিজয়ের শ্বশুরবাড়ির লোকজন, তারাও সেখানে ছিল, তারাও সবাই কান্নাকাটি শুরু করে। পুলিশ আসে, বডি দুটোকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়। এবার অভিরামী, বিজয় কুমারের যে স্ত্রী, তাকে পুলিশ খোঁজার চেষ্টা করছিল, চিন্তাও করছিল যে অভিরামী কোনো বিপদের মধ্যে নেই তো, কারণ সে এইভাবে এত সকালবেলায় কাউকে কিচ্ছু না বলে কোথায় চলে গেল। ওই এলাকাটাতে কিন্তু কোনো সিসিটিভি ছিল না, সেই জন্য বোঝা যাচ্ছিল না যে অভিরামী কখন বেরিয়েছে, কারোর সাথে বেরিয়েছে কিনা, বা এই বাড়িতে কেউ এসেছিল কিনা, কিচ্ছু বোঝা যাচ্ছিল না। বাচ্চাদের পোস্টমর্টম রিপোর্টটা চলে আসে। পোস্টমর্টম রিপোর্টের যে বিশ্রা রিপোর্ট ছিল সেটাতে বোঝা যায় যে বাচ্চাদের পেটে দুটো আলাদা আলাদা ধরনের ওষুধ ওভারডোজ ছিল। ছোট বাচ্চা ওভারডোজ ওষুধ তারা সহ্য করতে পারেনি, তারা মারা গেছে। এমন কিছু ওষুধ দেওয়া হয়েছিল যেটা কিন্তু নর্মাল পাওয়া যায় না, সেটার জন্য ওষুধ দোকানে গিয়ে ডাক্তারের প্রেসক্রিপশন দিলে তবেই পাওয়া যায়। এই ওষুধ এই ছোট ছোট বাচ্চাদেরকে কে দিল? পুলিশ কিন্তু নিজের মতো করে জিজ্ঞাসাবাদ করছিল। জিজ্ঞাসাবাদের সময় অভিরামীর বাড়ির লোকজন, বিশেষ করে অভিরামীর হাজবেন্ড জানিয়েছিল তার আগের দিন যখন সে অফিস যাওয়ার জন্য ঘুম থেকে উঠেছিল, তার ঘুম থেকে ওঠার ইচ্ছা করছিল না, খুব মাথা ভারী লাগছিল। দুধ খাওয়া মাত্রই রাত্রেবেলায় তাদের ঘুম এসে গেছিল, কিন্তু সে দুধ বেশি খায়ও নি। দুধের গন্ধটা এত অদ্ভুত বলে মনে হচ্ছিল যে তার ছেলে আর সে দুজন এক ঢোক দুধ খেয়েই আর খেতে পারেনি। কিন্তু তাদের মেয়ে, তাকে তার মা পুরো দুধটাই খাইয়ে দিয়েছিল, আর তার মাও পুরো দুধ খেয়েছিল। সবাই চারজন প্রত্যেক দিন রাত্রেবেলা দুধ খেয়ে ঘুমোয়, কিন্তু এই পর্যন্ত তাদের কখনো এমন হয়নি কেউ ঘুম থেকে উঠতে পারছিল না। তারপরে ঘুম থেকে উঠে সে অফিস চলে গেছিল। নেক্সট ডে এসে সে এই ধরনের ঘটনাগুলো দেখেছিল। অভিরামীর কল ডিটেল চেক করা হয়। অভিরামীর কল ডিটেলে বোঝা যায় গত 1 বছর ধরে অভিরামী একটা বিশেষ নম্বরে প্রত্যেক দিন ঘন্টার পর ঘন্টা কথা বলছে। এটা পুলিশ জানতে পারে। পুলিশ সেই নম্বরটা বের করে যে নম্বরটা কার। নম্বরটা ছিল তাদের বাড়ি থেকে কিছুটা দূরেই একটা ফেমাস বিরিয়ানির দোকান, আর সেই বিরিয়ানির দোকানের একজন ডেলিভারি বয় যার নাম মীনাক্ষী সুন্দরম। জানা মাত্রই পুলিশ যায় মীনাক্ষী সুন্দরমকে অ্যারেস্ট করে নেয়। অ্যারেস্ট করার পর তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তো যে ব্যাপারগুলো সামনে এসেছিল সেটা এবার বলবো। বিজয় কুমারের স্ত্রী অভিরামী বিরিয়ানি খেতে খুব ভালোবাসত। যখনই সে বিরিয়ানি খেত, ওই দোকানে গিয়ে বিরিয়ানি খেত বা ওখান থেকে অর্ডার করে বিরিয়ানি আনিয়ে খেত। বিরিয়ানির ডেলিভারি বয় বিশেষ করে তার বাড়িতে ওই এরিয়াটাতে সুন্দরমকেই পাঠানো হতো। সুন্দরম যখন বারবার বিরিয়ানি তার বাড়িতে আনতো, দুজনের মধ্যে খুব বন্ধুত্ব হয়ে যায়, ফোন নাম্বারও আদান প্রদান হয়। পরের দিকে বন্ধুত্বটা এত গভীর হয়ে যায় যে মীনাক্ষী সুন্দরম এবার নিজের টাকাতেই বিরিয়ানি নিয়ে সোজা এসে অভিরামীকে দিত। অভিরামীর সাথে বসে অভিরামীর বাড়িতে একসাথে খাওয়া দাওয়াও করত। কারণ অভিরামীর হাজবেন্ড সারা দিন বাড়িতে থাকতো না, প্রাইভেট ব্যাংকের কাজ, তো তাকে খুব ব্যস্তই থাকতে হতো। এদিকে তার স্ত্রী টিকটক করছিল, বিরিয়ানি আনিয়ে খাচ্ছিল। টিকটকে কিন্তু সুন্দরমও কাজ করত। এবার দুজনে একসাথে মিলে টিকটক করতে শুরু করে। এই সব চলছিল দুজনের বন্ধুত্বে, দুজনের প্রেমে সবকিছু ভুলে গেছিল। বাচ্চারা ছোট ছিল। যখনই সুন্দরমের ইচ্ছা হতো সে বাড়ি এসে দেখা করত। তো তারা যে ঘরে থাকতো তার নিচের তলায় বাড়ির ওনার থাকতো। ওনার মহিলা লক্ষ্য করেছিলেন যে একজন বিরিয়ানির ডেলিভারি বয় আসে, তারপরে কয়েক ঘন্টা অভিরামীর কাছে থাকে, এরকম হওয়া উচিত না। তিনি অভিরামীকে বলেছিলেন যে এগুলো কি হচ্ছে, একটা বিরিয়ানি ডেলিভারি বয় আসবে, সে ডেলিভারি করবে, চলে যাবে,
তুমি একটা অপরিচিত মানুষকে এতক্ষণ নিজের ঘরের মধ্যে রাখো কেন? এগুলো কিন্তু একদম ঠিক না। এই ব্যাপারটা যখন হয়, তো আভিরামি বুঝতে পারে যে এবার কিন্তু এই মহিলা বুঝে গেছে। মহিলা হয়তো তার হাসবেন্ডকে বা তার বাবাদেরকে বলে ফেলবে, তাহলে তার এই বাড়িতে দেখা করাটা আর সেফ হবে না। কিন্তু মীনাক্ষী সুন্দরমের সাথে আভিরামির এতটা বন্ধুত্ব যে দুজন পরস্পরের সাথে দেখা না করে থাকতেও পারছিল না। বাড়ির ওনার তাকে টুকেছিল, তারপর থেকে আভিরামির যখন ইচ্ছা করতো মীনাক্ষী সুন্দরমের সাথে দেখা করতে, সে নিজের বাচ্চাদেরকে বলতো আমি একটু আসছি, তোমরা থাকো। আর সে সোজা বেরিয়ে যেত, হয় মীনাক্ষীর বাড়ি, না হয় কোনো হোটেলে গিয়ে তারা দুজন দেখা করত। বেশিরভাগ মীনাক্ষী সুন্দরমের বাড়িতে তারা দেখা করত। একদিন তার বর অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে আসে। চলে আসার পর সে দেখে যে বাড়িতে তার স্ত্রী নেই। 2-5 মিনিটের পরে আভিরামির ভাই আর আভিরামির বাবা তারাও চলে আসে। সবাই আসার পরে আভিরামির যে বড় ছেলে অজয়, 6 বছর যার বয়স, সে সবাইকে বলেছিল যে মা বাড়িতে নেই, আমার মনে হয় সুন্দরম যে আঙ্কাল আছে তার বাড়িতে আছে। তিনজন অবাক হয়ে গেছিল, সুন্দরম আঙ্কাল মানে কে? তখন বলে বিরিয়ানির ডেলিভারি বয়। সেখানে তোমার মা কি করতে গেছে? তো সে বলে যে আঙ্কাল তো সব সময় আসে, বিরিয়ানি নিয়েও আসে, বিরিয়ানি ছাড়াও আসে। মা যখনই কোথাও যায় তো আমরা ভাবছি যে হয়তো আঙ্কালের কাছেই গেছে, আঙ্কালের সাথে মায়ের খুব বন্ধুত্ব। এই কথাটা শোনা মাত্র আভিরামির বাবা, ভাই আর হাজবেন্ড তিনজন সোজা চলে যায় সুন্দরমের বাড়িতে। সুন্দরমের বাড়িতে গিয়ে নক করে, সত্যি সত্যি সুন্দরমের সাথে নিজের স্ত্রীকে দেখতে পায় বিজয় কুমার। ব্যাপারটা বুঝতে তাদের কিচ্ছু বাকি থাকে না যে কি ঘটছে এই দুজনের মধ্যে। আভিরামিকে বাড়ি নিয়ে আসা হয়। তারপরে বাবা, ভাই আর হাজবেন্ড তিনজনে মিলে বসে তাকে বোঝায় যে তুমি দুটো বাচ্চার মা, তোমার ইচ্ছাতেই কিন্তু তোমার বিয়ে হয়েছে। এখন তুমি এই ধরনের কাজ করলে কিভাবে চলবে? সম্মানের কথা ভাবতে হবে, বাচ্চাদের কথা ভাবতে হবে, হাজবেন্ডের কথা ভাবতে হবে। যে হাজবেন্ড তোমার জন্য দিনরাত পরিশ্রম করছে, তুমি তার সম্মানের কথাও মনে রাখছো না। বিরিয়ানি ডেলিভারি বয়ের সাথে এত বন্ধুত্ব হবে কেন? সেই সময় আভিরামির মাথা নিচু হয়ে যায়। খুব রাগ হয় তার নিজের ছেলের ওপর। মেয়েটা ছোট, মেয়েটা কিছু বোঝে না। হাজবেন্ডের ওপর, বাবার ওপর, ভাইয়ের ওপর। 2-4 দিনের মধ্যেই সে কিন্তু প্ল্যানিং করে ফেলে যে কি কি করতে হবে। সে সবাইকে এই পৃথিবী থেকেই সরিয়ে দেবে, এটাই সে ঠিক করে। মীনাক্ষী আর সে দুজনে মিলে প্ল্যানিংটা করে। সে নিজের শরীর খারাপ বলে ডক্টরের কাছে প্রেসক্রিপশন নিয়ে ওষুধ কিনে আনে ওষুধের দোকান থেকে। হাই ডোজ ওষুধ ছোট ছোট বাচ্চার দুধে মিশিয়ে দেয়। নিজের হাজবেন্ডের দুধেও বিষাক্ত কিছু জিনিস মিশিয়ে দেয়, যেটা মীনাক্ষী সুন্দরম তাকে এনে দিয়েছিল। ঘটনার দিন সে তিনজনকেই মেরে ফেলতে চেয়েছিল। ঘুমাবার সময় সে সবাইকে 1 গ্লাস করে দুধ দেয়, ছেলের আর হাজবেন্ডের। 1 ঢোক দুধ খাওয়ার পরে খুব খারাপ লাগে, বলে আজকের দুধটা খুব খারাপ। তারা দুধটা খায় না, কিন্তু মেয়েকে স্ত্রী বকে বকে বুঝিয়ে সুঝিয়ে কোনো রকমে দুধ খাইয়ে দিয়েছিল। নেক্সট ডে ওইটুকু ওষুধ খাওয়ার পরেই কিন্তু বড় ছেলের বা তার হাজবেন্ডের ঘুম ভাঙতে চাইছিল না, মাথা ভারী লাগছিল। তখনই কিন্তু ওষুধের এফেক্ট হয়ে গেছিল। এদিকে তার যে মেয়ে, সে কিন্তু অলরেডি বিছানায় প্রাণহীন অবস্থায় পড়ে রয়েছে, যেটা কিন্তু শুধু মা জানে, বাবা আর ভাই কিছুই জানে না। বাবা অফিস যাওয়ার আগে মেয়ের সাথে দেখা করতে যায়। মা বলে তোমার দেরি হয়ে যাচ্ছে, তোমার আজ অনেক বেশি কাজ আছে, তোমার মেয়ে ঘুমাচ্ছে, ঘুমা, তুমি যখন ফিরে আসবে তখন দেখা করো। স্ত্রী যেটা বলেছিল তার ঠিক বলে মনে হয়েছিল। সে নিজের স্ত্রীর সাথে দেখা করে ছেলেকে বাই বলে চলে যায় অফিসে। আভিরামি, ছোট বাচ্চা অজয়ের মা, আবার খাবারে সেই ওভারডোজ ওষুধ দিয়ে ছেলেকে বকাঝকা করে খাইয়ে দেয় যে কালকে কিন্তু তুমি ভালোভাবে খাবার খাওনি, দুধও খাওনি, আজকে তোমাকে খেতেই হবে। বাচ্চাটাও খেয়ে নেয়। যে বোন মৃত অবস্থায় খাটে আগে থেকেই ছিল, তার পাশে এবার
অজয়কেও শুয়ে দেওয়া হয়। অজয় শুয়ে ঘুমিয়ে পড়ে। ছেলেকে ওভারডোজ ওষুধ দেওয়ার পরেও যদি কোনোভাবে ছেলে বেঁচে যায়, সেই চিন্তায় মা অজ্ঞান বাচ্চাকে একটা বালিশ দিয়ে চাপা দেয় শ্বাসরোধ করার জন্য। কনফার্ম হয়ে যায় যে সেও যাতে মারা যায়। রাত্রেবেলায় মীনাক্ষী সুন্দরম বাড়িতে আসে। বারবার কিন্তু হাজবেন্ড কল করছে যে আজকে সে অফিস থেকে দেরি হবে আসতে। সে কিন্তু ফোন রিসিভ করেনি। সে ভেবেছিল হাজবেন্ড বাড়ি চলে আসবে, তারপরে সে হাজবেন্ডকে ওষুধটা খাওয়াবে, হাজবেন্ড মারা যাবে। কিন্তু হাজবেন্ড বাড়ি ফিরে আসেনি। যখন রাত 12টা বাজে তখন সে বুঝতে পেরেছে হাজবেন্ড আজকে বাড়ি আসবে না। মীনাক্ষী সুন্দরমের সাথে স্কুটিতে বসে সে সুন্দরমের বাড়ি চলে যায়, বাচ্চাদেরকে ওই অবস্থায় তালা বন্ধ করে। সুন্দরমের বাড়িতে সারা রাত থাকে। স্কুটি নিয়ে যখন সুন্দরমের বাড়ি থেকে অভিরামী বেরিয়ে যায়, তারপরে সে একটা জুয়েলারি শপে গেছিল। নিজের সোনার চেনটা বিক্রি করে সেখান থেকে 17,000 টাকা পেয়েছিল। সেটা যাওয়ার সময় কাজে লাগবে বলে নিজের সঙ্গে রেখেছিল। তারপরে সুন্দরমকে বলা হয় যাতে সন্দেহ কেউ না করে, সেই জন্য সুন্দরম সেখানেই থাকে। আর সে নিজের স্কুটিটাকে নিয়ে সোজা চলে যায় সেখানকার একটা ফেমাস বাস স্টপ, কোয়াম্বেদু বাস স্টপ। সেই বাস স্টপের বাইরে স্কুটিটাকে পার্কিং এ দাঁড় করিয়ে সে বাসে করে কন্যাকুমারী চলে যায়। এদিকে কিন্তু নেক্সট ডে পুলিশ মীনাক্ষী সুন্দরমকে অ্যারেস্ট করে নিয়েছে। পুলিশ কাস্টডিতে, পুলিশের জিজ্ঞাসাবাদের জবাব দিচ্ছে সে। তখন হঠাৎ একটা আননোন নম্বর থেকে তার ফোনে ফোন আসে। পুলিশ কিন্তু বলে যে তুমি বলবে না যে তুমি কোথায় আছো, তুমি ফোনে কথা বলো। ফোনে যখন কথা বলে তখন দেখা যায় যে এটা অভিরামীর ফোন কল। অভিরামী ফোনটা করেছিল সেখানকার একটা ট্রাফিক পুলিশের কাছ থেকে ফোন চেয়ে নিজের বয়ফ্রেন্ড মীনাক্ষী সুন্দরমকে। নিজের ফোনটা বা নিজের সিমটা সে ভেঙে কন্যাকুমারী ঢোকার আগেই ফেলে দিয়েছিল। ফোনে সে বলে যে তুমি কখন আসবে। এই ফোনের যে রেকর্ডিংটা সেটা ভীষণভাবে ভাইরাল হয়েছিল সেই সময়। দুজন কথা বলে। অভিরামী কিন্তু একদম জানে না যে মীনাক্ষী সুন্দরম ধরা পড়ে গেছে। ফোনে দুজনের মধ্যে কথা হয়, পুলিশ যেভাবে বলেছিল সেইভাবেই কথা বলে সুন্দরম। সুন্দরম অভিরামীকে চেন্নাইতে ডাকে। সে সুন্দরমের কথা তো ফেলতে পারবে না, সে চলে আসে চেন্নাইতে। চেন্নাইতে পুলিশ টিম আগে থেকেই রেডি ছিল, সবাই মিলে তাকে অ্যারেস্ট করে নেয়। তারপরে দুজনের জিজ্ঞাসাবাদ হয়, নানা রকম তথ্য উঠে আসে। মূল বিষয় হচ্ছে অভিরামী চেয়েছিল নিজের 2 ছেলে মেয়ে, নিজের হাজবেন্ড সবাইকে মেরে ফেলতে, কিন্তু ভাগ্যক্রমে প্রথমবারও রাত্রেবেলায় সে ওষুধ খায়নি। সেকেন্ড রাত্রিরে সে সময়ও সে নিজের হাজবেন্ডকে মেরে ফেলবে ভেবেছিল, কিন্তু সে অফিসে বেশি কাজ থাকার জন্য রাত্রেবেলায় বাড়ি ফিরতে পারেনি, তাই সে বেঁচে গেছিল। কিন্তু তার সন্তান দুটো, তাদের নিয়তিতে হয়তো এটাই লেখা ছিল, সেই জন্য তারা নিজেদের মায়ের হাতে প্রাণ হারায়। অভিরামী যখন এই ঘটনা ঘটিয়ে চলে গেছিল সেই সময় তার একমাত্র ছোট ভাই, যার বিয়ে ঠিক হয়ে গেছিল তার সাথে, যার সাথে সে বহু বছর ধরে প্রেম করত, আর তাদের দুজনের বিয়ে হওয়ার কথা ছিল বলে খুব ধুমধাম করে বিভিন্ন আয়োজন করছিল অভিরামীর ভাই বা বাপের বাড়ির লোকজন। কিন্তু অভিরামী এই ঘটনা ঘটিয়ে দেওয়াতে মেয়ের বাড়ির লোকজনেরা বলে যে যে ছেলের দিদি এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা সেই ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিতে চান না। অভিরামীর ভাইয়ের বিয়েটা ভেঙে গেছিল। এই ব্যাপারটা তার ভাই সহ্য করতে পারেনি, তার ভাই সুসাইড করেছিল। অভিরামীর বাবা নিজের একমাত্র ছেলেকে হারিয়ে ফেলে ভেঙে পড়েছিলেন। মেয়ের ওপরে তার এতটা রাগ হয়ে গেছিল যে তিনি তার বেল করাবার বিন্দুমাত্র চেষ্টাও করেননি। 7 বছর ধরে অভিরামী আর তার বয়ফ্রেন্ড দুজনেই আলাদা আলাদা জেলে রয়েছে। সব ঘটনা শোনার পর যদি মনে হয় যে অভিরামী এত সাহসী, যখন সুন্দরমের সঙ্গে বাচ্চাদের ছেড়ে, হাজবেন্ডকে ছেড়ে তো পালিয়ে গেলেই পারতো, তাহলে সে কেন এতজনকে মারার চেষ্টা করতে গেল? তার একটাই কারণ, অভিরামী যেটা বলেছে
যে সে যদি সবাইকে রেখে দিয়ে যেত তাহলে হয়তো তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হতো বাচ্চাদের দোহাই দিয়ে। সে কোনোভাবেই ফিরে আসতে চায় না, সুন্দরমকে সে এতটাই ভালোবাসে, সে সুন্দরমের সাথেই থাকতে চায়। সেই জন্য বাচ্চাদেরকে শেষ করে দিয়ে হাজবেন্ডকে শেষ করেও যেতে চেয়েছিল, কিন্তু যেটা হয়নি, বাচ্চাদেরকে মেরে ফেলে যাওয়ার ওই একটাই কারণ। 2025-এর জুলাই মাসে দুজনকেই আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে আর 15,000 করে টাকা ফাইন চাওয়া হয়েছে। যদি ফাইনটা তারা না দিতে পারে তাহলে আরো 3 বছর এক্সট্রা জেল খাটতে হবে। দুজনেই ন্যায়ালয়ের কাছে বারবার আবেদন করেছে যে তাদেরকে যেন একটু ছাড় দেওয়া হয়, তাদের উপর যেন দয়া করা হয়, কারণ তারা অলরেডি 7 বছর জেল খেটে নিয়েছে, এরপরে যেন আর 14 বছর না দেওয়া হয়। কিন্তু ন্যায়ালয় থেকে তাদের উপর কোনো মার্সি দেখানো হয়নি। এই মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পর সাউথের যে একজন সুপারস্টার, যার সাউথে ভীষণ রকম সম্মান, রজনীকান্ত স্যার, সবাই রজনী স্যার বলে যাকে জানে, রজনীকান্ত নিজের বাড়িতে বিজয় কুমারকে ডেকেছিলেন, সম্বেদনা জানিয়েছিলেন, বলেছিলেন সব সময় তিনি তার হেল্প করতে প্রস্তুত আছেন। আজ বিজয় কুমার সর্বশূন্য হয়ে নিজের দুটো সন্তানকে হারিয়ে তার বেঁচে থাকার একদম ইচ্ছা নেই বলেই সে জানিয়েছে।